গোসাই খুড়ো, ও গোসাই খুড়ো। আরে পল্টু, আরে কি ব্যাপার? আয় আয়, বস 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 বস। আরে এতদিন পরে ফিরলি পল্টু? আরে রোজ আমি রতিকান্তর চায়ের দোকানে খোঁজ নেই, কিন্তু তোর কোনো খবর পাই না। 5 বছর পর তুই গ্রামে ফিরলি, আর তুই সারা জীবন এই গ্রামেই পোস্টম্যানের চাকরি করে গেলি। আর তোর ভাইটা মরে যাওয়ার পর তুই গ্রামটা ছেড়ে চলে গেলি। আর তোকেই বা কি বলি, আমার তো নাতি মরে যাওয়ার পর আমি হয়ে গেছি পুরো একা, আপন বলতে কেউ নেই। তোর মানি অর্ডার পাঠানোর টাকা দিয়েই তো আমার জীবন চলছে। এই তো দেখছিস, ঘর সারাবার ক্ষমতা নেই, প্লাস্টিক দিয়ে কোনো রকমে আটকে রেখেছি। তাই বাবা, তুই এতদিন কোথায় ছিলিস? একটু তো খবরও দিতে পারতিস। তাহলে শোনো গোসাই খুড়ো, ভাই মারা যাওয়ার পরে আন্তরিকভাবে বলছি তোমায় কথাটা, খুবই ভেঙে পড়ি। তারপর আমি আমার কর্মসূত্র থেকে অবসর নিই। আমি আমার পাশের গ্রামে যেখানে থাকতাম সেখান থেকে আমি শহরের পথে পা বাড়াই। কেন জানো তো? তোমার যেমন একমাত্র অবলম্বন তোমার নাতি ছিল, আমারই বাঁচার একমাত্র অবলম্বন আমার এই ভাই ছিল, একমাত্র ভাই। আমার এই শেষ অবলম্বনটুকু যখন হারিয়ে গেল, তখন আমি কিছু একটা অবলম্বন ধরে জীবনের শেষ সময়টুকু কাটাবার চেষ্টা করছিলাম। এরপর বহু বছর আমি শহরে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি। এইরকম ঘুরতে 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 একদিন একটা খবরের কাগজে এক ভদ্রলোকের প্রতিবেদন দেখতে পেলাম। ভদ্রলোক একজন স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার। আসতে পারি? হ্যাঁ, কি ব্যাপার? আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, বলুন কি ব্যাপার? আমার নাম হচ্ছে পল্টু সামন্ত। আমি ডাক বিভাগের একজন কর্মরত পিয়ন ছিলাম। বিভিন্ন গ্রামে আমাকে বিভিন্ন অঞ্চলে গিয়ে ডাক বিলি করতে হতো সময় করে করে। আর আমার ভাই ছিল শহরে কর্মরত, বেশ প্রতিষ্ঠিত একজন। তা ভাইয়ের আকস্মিক মৃত্যুতে আমি এই কাজ থেকে অবসর নিই। অবলম্বন বলতে আমার শুধু ভাই ছিল। তাই যখন অবসর নিই, তারপরে ভাইয়ের মৃত্যুর কারণে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। তারপর যে গ্রামে আমি থাকতাম সেই গ্রাম থেকে আমি ক্রমে নিজেকে সরিয়ে নিয়ে ক্রমশ শহরমুখী হয়ে যাই। শহরের এই প্রান্ত ওই প্রান্ত ঘুরে 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 ঠিক ওই পিয়ন টাইপের যে কাজ, সেই কাজের চেষ্টা করতে থাকি, কিন্তু কোথাও আর কাজ পাই না। এমতো অবস্থায় আমার শারীরিক দুর্বলতা প্রকাশ পায়। তখন আমি শহরের একজন ডাক্তারকে আমি দেখাই। উনি দেখে বললেন, আপনার সুগার ধরা পড়েছে, আপনি কিন্তু ডেলি হাঁটা চলাটা নিজের মধ্যে রাখবেন, নাহলে পরে বিপদ হতে পারে। কিন্তু যেহেতু বয়স বেড়ে যাচ্ছিল, এমতো অবস্থায় আমি হাঁটা চলা যদি করতে চাই, আমার ওই ডাক পিয়নের মতো একটা কর্ম দরকার, কিন্তু কে নেবে? হঠাৎ একদিন কাগজের প্রথম পাতায় আপনার একটা প্রতিবেদন দেখতে পেলাম। আপনি একজন রিটায়ার্ড হেডমাস্টার, যেভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থার ওপর আলোকপাত করার চেষ্টা করেছেন, সেটা দেখে আমি খুব অভিভূত হয়ে যাই। এবং নিচে আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন যে আপনি বিভিন্ন গ্রামে দুস্থ মেধাবী সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার মান উন্নত করার জন্য
বই বিতরণ করে থাকেন। তখনই আমি চেষ্টা করি যে আপনার অ্যাড্রেস খুঁজে আপনার সঙ্গে যোগাযোগ করার। তারপরেই আজকে আমি আপনার কাছে এসেছি। আপনার কথা শুনলাম এবং ভালো করে বেশ মন দিয়ে শুনলাম। আপনি কি আমার কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন? সেরকমভাবে আপনার কোনো সদিচ্ছা আছে কি? দেখুন, যদি করতে পারেন তাহলে আমারও উদ্দেশ্য আপনার উদ্দেশ্য প্রায় মিলে যাবে। না না, আপনাকে আমি প্রথমেই বললাম যে আমি পিউনের কাজ করতাম, বিভিন্ন গ্রামে ডাক বিলি করতাম, অবশ্যই সেটা হাঁটা পায়। তা সুতরাং আপনার এই কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। আপনার নামটা শুনলাম, কিন্তু আপনি কোথার বাসিন্দায় সেটা তো জানতে পারলাম না। আমার আদি বাড়ি হচ্ছে নিশ্চিন্তপুর, দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করুন, মনটা মোটামুটি তো আমি স্থির করে নিয়েছি আপনাকে যুক্ত করব। তাহলে আগামী সপ্তাহে একটা সময় করে আসুন, একটু জানিয়ে দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সহযোগিতা করার জন্য, মানে আপনাদের এই সংস্থাতে আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে ভালো লাগলো সমাজের প্রতি আপনার এই দায়বদ্ধতা। হ্যাঁ, এটা তো সবাই বলে, আপনিও বললেন, স্বাভাবিক কথা। কিন্তু দায়বদ্ধতা কার? একটা ব্যক্তি বিশেষের হয় কি, সমাজবদ্ধ গোষ্ঠী হিসেবে সেটা করতে হয়। আচ্ছা, বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার অভিমত যদি একটু জানতে পারতাম ভালো হতো। বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, যদি বলতে হয়, যেহেতু অনেকদিন শিক্ষকতা করেছি, সেই জন্যে শিক্ষা বলতে যেটা বোঝায় বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে তা নেই। প্রথম কথা, এখানে শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেটা 3 শ্রেণীর নাগরিক তৈরি করা হচ্ছে। সবগুলি কিন্তু শিক্ষিত হচ্ছে, তার মধ্যে সবগুলি বেকার হচ্ছে। 1 শ্রেণীর তৈরি হচ্ছে, তারা কিন্তু আর বেকার হচ্ছে না। এটা সরকারের কাজ না, সরকার কোনো জায়গা থেকে চিন্তা করে করছে না, সমাজের এটা একটা দিক আমরা আজ পর্যন্ত বার করতে পারি না। কারণ একটা রাজ্য সরকার, তার প্রাইমারি একটা সেকশন আছে, সেইখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা পড়ছে, তারা কেউ তৈরি হচ্ছে না। তারপরে কি করলো, ইংরাজি তুললো, পাস ফেল তুললো। এখানে যে ছেলে জন্ম নিল, স্কুলে ভর্তি হলে 8 পাস করে গেল, বিষয়টা কি হলো, সে কিন্তু কিচ্ছু শিখল না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই আমাদের টোটাল বাজেটের, একটা রাজ্য সরকারের বাজেট, একটা যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকার তার নিজস্ব একটা পরিকল্পনা থাকে, সেই বাজেটের একটা সামান্য অংশ শিক্ষার জন্য ব্যয় করা হয়। আর এর একদিক দিয়ে এলিট শ্রেণী তৈরি হচ্ছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা তৈরি হচ্ছে। এটাকে তৈরি করেছে সরকার নিজে, এবং এটা একটা বাদ, মানে আমরা পুঁজিবাদের একটা নিজস্ব প্রতিক্রিয়া, এর থেকে মুক্তি নেই। ঠিক আছে স্যার, তাহলে আমি পরের সপ্তাহে আসছি। আজ তাহলে আমি আসি। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, যাক বাবা, একটা নিশ্চিন্ত হলাম। তুই যে একটা ভালো কাজ করছিস, এই শুনে আমার খুব ভালো লাগছে রে, মনটা একদম ভরে গেল। তবে তোর যে সুগার হচ্ছে আমি জানতাম না তো। কি জানো তো গোসাইখুড়ো, আমাদের এই জীবনের নাট্যমঞ্চে আমাদের জীবন খুব ক্ষণস্থায়ী। না রে পল্টু, কতই কি সোজা, তাই তো হয়েই যেত। না জানি দেখি তোর আগে নয় আমি। থাক থাক গোসাইখুড়ো, এসব কথাগুলো না বলাই ভালো। যাই হোক, বলো, এতদিন পর তো দেখা হলো, কেমন আছো? তোমার শরীর কেমন আছে বলো? আছি রে, কোনো রকমে আছি। একটা ভালো ডাক্তারও এখনো পর্যন্ত দেখাতে পারিনি, জানি না এখন সুগার কি আছে না আছে। না না গোসাইখুড়ো, এসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি যখন এসে গেছি তখন তোমার আর কোনো চিন্তা করতে হবে না। সেরকম হলে আমি নিজেই ডাক্তার ডেকে আনবো। আরে ঠিক আছে ঠিক আছে, তা নয় হলো। তা আজকে কোন দিকে যাচ্ছি বাবা? ও আজকেই তোমার বাড়ি দিয়ে বেরিয়ে প্রথমেই যাবো আমার সেই পুরনো গ্রাম বল্লভপুর।
সুভাষ, বলো এই বন্ধুরা। গেল সপ্তাহে আসতে পারিনি। তোমার মেয়ের তো পরীক্ষা 2 মাস পরে। বইটা একটু দিয়ে দিও মনে করে। কেমন আছো বন্ধুরা? ওই আছি, সেরকম একটা ভালো না, শরীরে রোগ ধরে গেছে। বইটা একটু মনে করে দিয়ে দিও। দিদি আছেন নাকি? ওই আমি 2 সপ্তাহ আসতে পারিনি, নাতির তো পরীক্ষা আপনার, তো বইটা একটু দিয়ে দেবেন, বল পল্টু এসে দিয়ে গেছে। আপনি ভালো আছেন তো? এই আছি মোটামুটি। হ্যাঁ, ভালো থাকবেন, আসি। হ্যাঁ, আমার ওই পাশের গ্রামে যেতে হবে, বন্ধ করে দিন, আসি। কথাইগুলো বল। তোমার সেই কথাটা আজও আমার মনে গাঁথা আছে। জানি না তোমার মনে আছে কি, বলো তো কী কথা শ্মশানে বলেছিলাম। হ্যাঁ রে, মনে আবার থাকবে না রে। বলেছিলাম আমাদের জীবনটাই এরকম, তবে আজ বলে যাবে, আজ আছি কাল নেই। চলো। মামুনিকে বই দুটো দিয়ে দেবেন। কিসের জন্য? ওই সামনে পরীক্ষা টরীক্ষা আছে, নিয়ে গেলাম। আচ্ছা, আমার আপনাদের সেই রিটায়ার হেডমাস্টার পাঠিয়ে দিয়েছে। ভালো আছেন তো? Thank you, হ্যাঁ, ভালো। আসি। জায়গাটা মনে আছে গোসাই খুড়ো? এই সেই শ্মশান, আমার ভাইকে দাহ করেছিলাম। আর আমরা দাঁড়িয়ে বসে বসে সেই দৃশ্যটা দেখে দেখছি। তাই তো বলবি, সবাইকে একদিন না একদিন এই জায়গাতেই আসতে হয়, তখন আর হিংসা বিবেক কিছুই থাকে না। ফিরে যাওয়ার উপায় নেই। চলো হ্যাঁ, ফেরা যাক, এসো। তো গোসাইগুলো, আমাদের সেই পুরোনো স্মৃতিগুলো আজ মনে পড়ে, বলো।
বাইরে ছিলাম, খালি তোমার কথাই মনে পড়ছে। আজ ভাবছি কি জানো, আমার একটু পুরনো বাড়িটা একবার খুলে দেখে আস। হ্যাঁ ভালো তো। তুমি তাহলে বসো, হ্যাঁ আমি আসবো কোন, মানে দেখা করে যাবো। হ্যাঁ, যা, সাবধানে যা। আমি তাহলে আসি, হ্যাঁ। আগে পুরনো বাড়িটা একবার দেখে আসি। প্রভাত, কেমন আছো গো? এই মোটামুটি চলছে, ভালো আছি। আর মেয়ের খবর কি, পড়াশোনা? আর পল্টুদা, মেয়ে তো ভালো পড়াশোনা পাস করেছে, ভালো রেজাল্ট বাহ করেছে। বাহ 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 বাহ, খুব ভালো খবর গো। বলতে ভুলে গেছিলাম, ওই জন্য আজকে বলে দিলাম। তা মিষ্টিটা খাইয়ে দিও। খাইয়ে দেবো। ভালো, খুব ভালো খবর। আসি গো। এসো। তো স্যার, একটা ভালো সুখবর আছে। আপনি হয়তো চিনবেন না, আমাদের নিশ্চিন্তপুরে এই একটা সবজি বিক্রেতা আছে, তার নাম প্রভাস। তা আপনার পাঠানো কিছু বই তার মেয়ের পরীক্ষার সময় আমি দিয়ে এসেছিলাম। সে মেয়েটা ভালোভাবে পাস করে গেছে আমাদের পাঠানো বই পেয়ে। আপনার খবরটা শুনে আমি খুবই আনন্দিত যে আপনার কাছ থেকে দেয়া বই পড়ে সে পাস করেছে। এ তো খারাপ কথা নয়, ভালো কথা। কিন্তু যিনি এই বইগুলো দিতেন শহর থেকে এনে, তিনি আর দিচ্ছেন না, মানে তিনি এই কাজটা করতে পারছেন না। কারণটা হচ্ছে যে দেখুন, বই পড়বো কতক্ষণ ধরে, মোবাইলের একটা চাবি টিপলে যদি সবকিছু পেয়ে যাই। যে মোবাইল আমাদের নিয়ে যাচ্ছে ক্রমশ অধঃপতনের দিকে। একটা ছেলেকে মাস্টারমশাই তাকে টাস্ক দিয়ে এলে সে মোবাইলে অনলাইন খুলে তার উত্তর তৈরি করে দিচ্ছে। ঠিক ঠিক, জানার মতো সে আর কিচ্ছু জানছে না। মানে গোটা বিষয়টা হয়ে গেছে এমন, তা হচ্ছে যে সব কপিড জিনিস হচ্ছে। তাই আর আমাদের কাছে এমন কোনো ব্যক্তি নেই যাকে আমরা শহরে পাঠাতে পারি বা শহর থেকে কিছু নতুন বই এনে আমরা গ্রামের মধ্যে দুস্থদের দিতে পারি। সেই ব্যস্ততা আর দরকার পড়ছে না। একটা কথা বলি কি স্যার, জানেন, আপনার কাছ থেকে আমি এই যে সহযোগিতাটা পেয়েছিলাম, তাতে আমি আমার শারীরিক সুস্থতাটা অনেকটাই ফিরে পেয়েছি। সেই কৃতজ্ঞতা বোধের উপর নির্ভর করে কেউ যাক আর না যাক, শহর থেকে বইটা আমিই এনে দেবো। আর গ্রামে যেরকম বিতরণ করছি সেই কাজটাও আমি করব। আপনাকে উদ্বিগ্ন হতে হবে না। কি খবর গো? হ্যাঁ, এই 3 দিন ধরে আমি চায়ের দোকানে যাচ্ছি, তোমার কথা জিজ্ঞাসা করছি, হ্যাঁ, তোমার কোনো খবর পাইনি। কি খবর গো? হঠাৎ কি করছো, কি হলো? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ডাক্তার ডেকে আনছি। দাঁড়াও।
এই হচ্ছে পেশেন্ট। এদের ভাগ করুন। কি বুঝলেন ডাক্তারবাবু? আপাতত কয়েকটা মেডিসিন আমি দিয়ে এসেছি বাড়িতে, এগুলোকে খাওয়ান। আর এই টেস্ট করা আপনি ইমিডিয়েট করে 2-1 দিনের মধ্যে করে আমার চেম্বারে নিয়ে আসুন রিপোর্টগুলো। তারপর আমরা বিস্তারিত বলবো। আসতে পারি ডাক্তারবাবু? আসুন, বসুন এখানে। ডাক্তারবাবু, গোসাই করে যে রিপোর্টগুলো করতে বলেছিলেন না, সব আমি করে এনেছি। এই এই নিন, এই দেখুন। ডাক্তারবাবু, কি বুঝলেন ডাক্তারবাবু রিপোর্টগুলো দেখে? দেখুন, সিচুয়েশন যা বুঝলাম তাতে করে আমি এটুকুই বলতে পারি যে একটু আগে যদি ওনার এই রোগটা ধরা পড়তো তাহলে হয়তো আমরা কিছু করতে পারতাম। এখন এতদিন পরে ওনার শরীরে এই রোগ অনেকটা বেশি বাসা বেঁধে ফেলেছে। মানে আপনার কথাটা বুঝতে পারলাম না ডাক্তার। মানে আগে ধরা পড়লে ভালো হতো মানে? আচ্ছা ডাক্তারবাবু, আপনি যে রিপোর্টগুলো দেখলেন আসলে রোগটা কি একটু বলবেন আমায়? উনি অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। একটু দয়া করে একটু আপনি চেষ্টা করুন না। যদি গোসাইখুড়ো এই অবস্থা থেকে গোসাইখুড়োকে মুক্তি দেওয়া যায়, একটু একটু চেষ্টা করুন ডাক্তারবাবু। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি হাত জোর করে আপনার কাছে আবেদন করছি ডাক্তারবাবু, একটু তো চেষ্টা করুন। দেখুন, চেষ্টা আমরা করি। আমরা ডাক্তাররা কখনোই চায় না কোনো পেশেন্টের প্রাণহানি হোক, বাট ইটস টু লেট। অনেক দেরি হয়ে গেছে। এমন অবস্থায় একমাত্র ওষুধগুলি যেগুলো দেবো সেগুলোই খেতে হবে, তবে কিওরের কোনো সম্ভাবনা নেই। যে কদিন উনি থাকবেন বাড়িতে রাখুন, যত্নে রাখুন। হ্যাঁ, হ্যাঁ,
ডাক্তার কি বলবে? ও ডাক্তারবাবু, বল না। না তেমন কিছুই না, বললো যা ওষুধ দিয়েছি ওষুধগুলো সব খেলে আপনার খুঁড়ো ঠিক হয়ে যাবে। তুই তুই কেন মিথ্যে বলছিস রে বাবা? আমি নিজেরটাই বুঝতে পারছি, আর এই ওষুধ আর কাজ করবে না রে। না খুড়ো, এই কথাটা বলো না। তোর কাছে একটা ভিক্ষে চাইবো, তুই রাখবি? আমি আমার ইচ্ছে রে, আমার মুখ মুখ আগে দিতে, আমার মুখে খুড়ো, দয়া করে তুমি এই কথাটা আমাকে আর বলো না। তোমার যেমন শেষ সম্বল আমি, আমার কাছেও তোমার মূল্য অনেক। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওষুধগুলো ঠিক টাইমে খাও। আর কাল অবশ্য আমি থাকবো না, শহরে যাব। শহরেও আমাকে যেতে হয় এই কাজের জন্য মাঝে মাঝে। আর এই কয়েকদিন তোমার এই খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমি করে দিয়ে যাব। পরশু দিন এসে আমি আবার তোমার সঙ্গে দেখা করব। দয়া করে তুমি এই কথাটা আমাকে উচ্চারণ করো না। তুই এই কাজটাকে না কখনো বন্ধ হতে দিস না। তাহলে খুড়ো, যেরাম যেরাম ওষুধ আমি বলে গেলাম ওরমভাবে খেও। আর কালকে কাউকে দিয়ে বন্দোবস্ত করে খাবার আমি পাঠিয়ে দেবো। আর ওই যেরকমটি বললাম আমি, কোনো চিন্তা করো না, আমি শহর থেকে ফিরে এসেই আবার আমি তোমার কাছে চলে আসবো। একটু আগে যদি ওনার এই রোগটা ধরা পড়তো তাহলে হয়তো অন্য কিছু করতে পারতাম। অনেক দেরি হয়ে গেছে। আমার মুখ মুখ আগে দিতে, আমার মুখে তুই কেন মিথ্যে বলছিস রে বাবা? আমি নিজেরটাই বুঝতে পারছি, আর এই ওষুধ আর কাজ করবে না রে।
ও খুড়ো, খুড়ো, ঘুমিয়ে পড়লে নাকি গো? খুড়ো, ও খুড়ো, খুড়ো, ও খুড়ো, খুড়ো, কি হলো গো? কোথায় খুড়ো? ও কোথায় খুড়ো? কোথায় খুড়ো? ও কোথায় কোথায় খুড়ো? রাত ভরে যাবে, আজ আছেই কাল নেই। আমার মুখ মুখ আমার মুখে তুই যে একটা ভালো কাজ করছিস, এই শুনে আমার খুব ভালো লাগছে রে। মনটা একদম ভরে গেল। আমরা এই একই পথের পথিক রে, আমাদের জীবনটাই এরকম। তুই এই কাজটাকে না কখনো বন্ধ করতে দিস না।